হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ শুরু করছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আজকের টপিক হচ্ছে তোমাদের একদম প্রথম যে কবিতাটা দিয়ে বাংলা শুরু হচ্ছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটার একটা সম্পূর্ণ পার্ট লাইন ধরে ধরে একটা পূর্ণ বিশ্লেষণ আজকে দেব, এবং এর সাথেই থাকছে প্রশ্নোত্তর ডিটেল ব্লগ আকারেই, যেটা একদম লাস্টে গিয়ে তোমরা জানতে পারবে। তো তার জন্য আগে বুঝে নাও, কারণ প্রশ্নোত্তর সব কিছুর আগে আমি বলি পড়াটা ভালো করে বুঝে নাও, না হলে প্রশ্ন মুখস্থ করাটা, কারণ এতগুলো সাবজেক্টের এত প্রশ্নোত্তর মুখস্থ করে মাথায় থাকবে না। জিনিসটা বুঝে নিলে প্রশ্নোত্তরগুলো একবার রিডিং মারলেই হয়ে যায়। তো লাইন ধরে ধরে যেহেতু বোঝাবো, আমি চাইবো সবাই বইটা সামনে ধরো, যেভাবে বলছি সেভাবে পড়তে দেখতে থাকো, তাহলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং এরপরেও যদি কিছু অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি আবার সেই জায়গাটা তোমাদের কাছে ক্ল্যারিফাই করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা একটা কবিতা। এটার ব্যাপার কি, আসলে দেবী চণ্ডী মর্তধামে নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে কালকেতুকে দিয়ে গুজরাট নগরের পত্তন ঘটায়। কিন্তু নগরের পত্তন ঘটালেই তো হবে না, সেখানে জনগণের সমাবেশ ঘটাতে হবে। তাই কি করলো, ছলনার আশ্রয় নিল। তিনি পার্শ্ববর্তী কলিঙ্গ নগরকে ধ্বংস করে সেখানকার জনগণকে ভয় দেখিয়ে বাধ্য করলো যে তারা যেন গুজরাটে এসে বসবাস শুরু করে। এই কাজটা তিনি করলেন কাকে দিয়ে? হনুমানকে আদেশ করলেন, এবং হনুমান দেবীচণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে এমন তাণ্ডব শুরু করে দিল যে সেখানে মানুষের পক্ষে বসবাস অসম্ভব হয়ে গেল। তারা বাধ্য হলো গুজরাটে গিয়ে বসবাস করতে। এই পরিস্থিতির সৃষ্টি হলো। তো এবার শুরু করা যাক। পটভূমিটা বলে দিলাম। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মেঘে কইল মানে করলো, চারিদিকে মেঘে অন্ধকার করে এলো। এই যে কালবৈশাখীর সময় এটা চলছে, দেখতেই পাচ্ছ চারিদিক কেমন মেঘে অন্ধকার হয়ে যায়। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এতটাই অন্ধকার যে নিজের গা, নিজের শরীরটাই কেউ দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, মানে যেমন চিকুর চুল যেমন হয়, চুলের মতো কালো হয়ে ঈশান কোণ থেকে অন্ধকার হয়ে এলো। ঠিক আছে? ঈশান কোণ মানে বলতে হয়েছে উত্তর পূর্ব কোণ থেকে। ঈশান কোণের মেঘটা এতই প্রবল হয় যে সেদিক থেকে ঈশানের অশনি সংকেত বলা হয়, মানে ওই দিক থেকে মেঘ এলে কখনো বৃষ্টি না হয়ে ঝড় না হয়ে যায় না। অনেক সময় হয় না মেঘ হয়ে উড়ে যায়, কিন্তু ঈশান কোণের মেঘ কখনো বৃষ্টি ঝড় একটা তাণ্ডব না করে উড়ে যায় না। চুল যেমন কালো হয় সেরকমই কালো ঘন হয়ে ঈশান কোণ থেকে মেঘ এলো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর দিকের বাতাসে মেঘের গর্জনে দূর দূর আওয়াজ হয়। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, সেই ঈশান কোণ থেকে নিমেষের মধ্যে সারা আকাশে মেঘ ছেয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চার প্রকার মেঘ, সেই মেঘের নাম কি? চারি মেঘ, সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এই চার প্রকার মেঘের নাম আমরা জানি। তো চার প্রকার মেঘ কখনোই একসঙ্গে দেখা যায় না। এক্ষেত্রে হলো কি, যেহেতু এটা দেবীর মায়াই হচ্ছে, একসাথে সেই চারি মেঘে মুষলধারে জল সৃষ্টি করতে শুরু করলো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গ নগরে মেঘ উড়ে উড়ে উচ্চনাদ মানে ভীষণ গর্জনে ডাকতে শুরু করলো। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, মানে প্রলয়ের আশায় তারা বিষাদে, দুঃখে, কষ্টে তাদের মন ভরে গেল। হুর 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 দূর দূর বহে ঘন ঝড়, সে যেরকম ঝড়ের মধ্যে তাণ্ডবের একটা আওয়াজ হয়, হুর হুর দূর দূর, এরকম শহরে বসে বোঝা যায় না। গ্রামের দিকে ঝড়গুলোর কিন্তু এরকম ভয়ানক আওয়াজ হয় এবং ভয়ানক একটা তাণ্ডব আমরা দেখতে পাই। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, নিজের বাড়িঘর ছেড়ে রড় মানে জোরে উচ্চনাদে চিৎকার, মানে ভয়ের আর্তনাদ শুরু করে দিল। বাড়ির মধ্যে থাকলে যদি বাড়িঘর ভেঙে পড়ে তারা তো মারা যাবে, তাই আমরা ঝড় ভূমিকম্প হলে সবসময় বলি খালি জায়গায়, গাছপালা বাড়িঘর যেখানে নেই, খোলা জায়গায় ঝড় হলে তোমার গায়ের ওপর তো কিছু উড়ে এসে পড়বে না, ভেঙে পড়বে না। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, চারদিকে হরিৎ মানে সবুজ, চারিদিকে যা কিছু সবুজ গাছপালা সমস্ত কিছু ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, ঝড় হয়েছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, চারিদিকে যা শস্য শ্যামল ভূমি ছিল, শস্য চাষ আবাদের জমি, সমস্ত শস্য উল্টিয়ে পড়ে মানে তছনছ হয়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, চারি মেঘে যেন গজরাজ পৌরাণিক মতে 8টি দিক হস্তি পৃথিবীকে ধারণ করে আছে। অষ্টগজরাজ বলতে কি,
এরা হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, অঞ্জন, কুমুদ, সার্বভৌম, পুষ্পদন্ত, সুপ্রতীক। এই আটটা গজরাজ মিলে আমাদের পৃথিবীকে 8 দিক থেকে ধারণ করে আছে। তো তারা সুরের, সে হাতি যেমন সুর দিয়ে জল ছেটায়, সেইভাবে গজরাজ যেন চারিদিক থেকে, অষ্টদিক থেকে যারা আমাদের ধারণ করে আছে, তারাই যেন জল ছিটিয়ে চারিদিকে একটা তাণ্ডব সৃষ্টি করে দিল। সঘনে চিকুন পরে ব্যঙ্গ তারকাবাজ, সেই চিকুরের ওপর যেন ব্যঙ্গ তারকাবাজ, ব্যাঙ যেমন ছলাক ছলাক করে জলে লাফায়, সেরকমই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়তে লাগলো। কড়িকর সমান বরিশে জলধারা, কড়ি মানে হচ্ছে হাতি, সেই কড়ির মানে হাতির মতো মানে প্রবল বেগে জল পড়তে লাগলো, বৃষ্টি হতে লাগলো। জলে মহি একাকার, পথ হইল হারা। মহি মানে পৃথিবী, চারিদিকে পৃথিবী মনে হচ্ছে জলময়, কোনো দিকে আর রাস্তা দেখা যায় না, মনে হচ্ছে সারা পৃথিবী শুধু জলই জল, কোথাও কোনো রাস্তা নেই। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, যে 4টে মেঘের নাম বললাম সেই 4 মেঘের গর্জন যেন শোনা যায়। কারো কথা শুনিতে না পাই কোনো জন, কেউ কারো কথা পর্যন্ত শুনতে পাচ্ছে না, এত আওয়াজ। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, সন্ধ্যা, দিন আর রাত্রি, এই 3টার মধ্যে কোনো পার্থক্য নেই, সারা সময় এতই অন্ধকার, এতই মানে সেম, সমপরিমাণে বৃষ্টি, সমপরিমাণে বাজ, সমপরিমাণ অন্ধকার, 3 সময়, 3টে সময়কে দেখে আলাদা করার উপায় নেই। কলিঙ্গে সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী ঋষির কাছে মতো সবাই যেন এখানে আর্তনাদ করতে লাগলেন জৈমিনী ঋষির কাছে। জৈমিনী ঋষির সম্বন্ধে বলি, জৈমিনী একজন পুরাণ প্রসিদ্ধ ঋষি, তিনি ঋষি ব্যাসদেবের শিষ্য। তিনি পূর্বমীমাংসা দর্শন গ্রন্থের প্রণেতা। প্রচলিত ধারণা এই যে তিনি বজ্রপাত নিবারক ঋষি, অর্থাৎ তাকে স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, তো তাকেও স্মরণ করছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, শুধু হুর হুর দূর দূর ঝনঝন আওয়াজে ঝড় আর বৃষ্টি হয়েই চলেছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, সূর্যের আলো দেখা আর যায় না। কেন দেখা যাচ্ছে না? কারণ এই ঝড় বৃষ্টি 7 দিন ধরে নাগাড়ে চলেছিল, বন্ধ হচ্ছে না। সেটা পরে আছে, আমি আগে বলে দিলাম, নাহলে বুঝতে অসুবিধা হবে। গর্ত ছাড়ি ভুজঙ্গাও বাসিয়া বুলে জলে, সেই গর্তে যত ব্যাঙ ছিল সব বাইরে জলে বেরিয়ে এসছে। নাহি জানি জল স্থল কলিঙ্গ মণ্ডলে, কারণ আর কোথাও তো স্থল নেই, কোথায় গর্তে লোকাবে, কোথাও কিছু নেই, সারা কলিঙ্গ নগরে শুধু জলে জল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই ঘটনা, এই যে ভয়ানক পরিস্থিতি 7 দিন ধরে টানা চলল। আছুক শস্যের কার্য হ্যাজ্জা গেল ঘর, হ্যাজ্জা মানে পচে যাওয়া, মানে শস্যও নষ্ট হলো, ঘরও পচে গেল, সমস্ত কিছুই পচে গেল, শুধু জল। মেঝাতে পোড়ায় শিল বিদরিয়া চাল, এত বড় বড় শিল পড়ছে মেঝেতে যে ঘরের চাল সেই পর্যন্ত ফেটে যাচ্ছে, ফুটো করে মাটিতে এসে পড়ছে, এটাই হচ্ছে অর্থ, মানে উপরে ঘরের ছাদ ফুটো করে শিল মাটিতে এসে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, যেমন তাল পাকলে যদি কেউ শোনো কাছাকাছি তাল গাছের বাড়ি হয়, ভাদ্র মাসে তাল পাকে এবং ধপ ধপ করে আওয়াজ হয়, সেরকম যেন একটা শিল পড়ছে ধপাপ ধপ আওয়াজে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, যেটা প্রথমে বলেছিলাম, দেবী চণ্ডীর আদেশ পান বীর হনুমান, কি মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। তাহলে দেবী চণ্ডীর আদেশে হনুমান, মানে যে আমরা প্রাকৃতিক দুর্যোগটা এতক্ষণ দেখলাম, আসলে সেটা প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, কিন্তু সেটা নিজে থেকে হয়নি, প্রকৃতি করেনি, কে করেছে? দেবী চণ্ডীর আদেশে হনুমান করেছে। চারি উঠে পড়ে ঘরগুলা করে দলমল, মানে ঘর বাড়িগুলো যেমন দলমল করে নড়বড় করে নড়ছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, চণ্ডীর আদেশেই নদ নদী ধেয়ে আসছে প্রবল বেগে, বাড়িঘরগুলো দুলছে। অম্বিকা মণ্ডল গান শ্রীকবি কঙ্কন, অম্বিকা মণ্ডল হচ্ছে চণ্ডীমঙ্গলেরই একটা নাম, কিন্তু আমরা চণ্ডীমঙ্গলকে কখনোই অম্বিকা মণ্ডল বলে সম্বোধন করি না, কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী নিজের চণ্ডীমঙ্গল রচনার অনেক জায়গায় একে নিজেই অম্বিকা মণ্ডল বলে উল্লেখ করেছেন, তাই এখানেও যেমন এটাও তিনি করেছেন। আর শ্রী কবি কঙ্কন হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, যিনি চণ্ডীমঙ্গল রচনা করেন, তিনি অনেক সময় শেষে নিজের নাম শ্রী কবি কঙ্কন গান গেয়েছেন বলে বেশিরভাগ নিজের কবিতায় এইভাবে নিজের নাম উল্লেখ করেছেন, মানে নিজের বলে দিয়েছেন যে এটা আমার রচনা। আর কবি কঙ্কন উপাধি তিনি নিজেকে দিয়েছিলেন, নিজের এই পদ্যে এভাবে তিনি সেটাকে ব্যবহার করতেন। আশা করি লাইন ধরে ধরে বুঝিয়ে দিলাম, আর কোনো অসুবিধা নেই। এছাড়া প্রত্যেকটা শব্দার্থ বলো, যত ধরনের প্রশ্ন হতে পারে তার উত্তর
সমস্ত কিছু এই নর্মাল ব্লগ আকারেই আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে বহু আগে, হয়তো এমন দেখতে পারো 1 বছর আগেও আপলোডেড হয়েছে, আমার ঠিক মনে নেই। তো আমার রিকোয়েস্ট থাকবে ভিডিও সেকশনে গিয়ে তোমরা এটা একটু খুঁজে নিও, এবং একটা ভিডিও নয়, হয়তো এই কবি কম মানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির উপরেই আমার অলরেডি 10টা ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকমভাবে। তো রিকোয়েস্ট থাকবে সেরকম ওই পার্ট 1 পার্ট 2 হিসাবেই দেখো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর সমস্ত কিছুই ব্লগ আকারে, কোনো পিডিএফ না, কোনো পয়সা করে কিচ্ছু লাগবে না, নর্মাল ব্লগ আকারে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তারপরে আমি চেষ্টা করি টাইম টু টাইম কমিউনিটি পোস্টের মাধ্যমে একটু শেয়ার করার, যাতে তোমাদের খোঁজার কষ্টটুকু করতে হয় না। সেক্ষেত্রে সব হয়তো পড়ে উঠতে পারি না, তাই রিকোয়েস্ট থাকবে একটু ভিডিও সেকশনে গিয়ে দেখে নিও। আর বলবো শুধু যে ক্লাস 9 সেটা নয়, 10, 11, 12 ইভেন কলেজেরও আমি বাংলার সমস্ত কিছু পড়াই উইথ নোটস, শুধু পড়িয়ে বুঝিয়ে দিই না, নোটস প্রপারলি লিখিয়ে দিই ব্লগ আকারে। এছাড়া টাইম টু টাইম স্কলারশিপ, কোনো কেরিয়ার অপশন, বিদেশে পড়তে যাওয়া, কিভাবে যেতে পারো, সমস্ত কিছু টিপ অ্যান্ড ট্রিক্স এখানে দেওয়া হয়, যেগুলো তোমাদের আগামী কিছু বছরে প্রচণ্ড কাজে লাগবে, হয়তো লাইফ টাইমও কাজে লাগতে পারে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।